নমস্কার বন্ধুরা, আজকের আমি তোমাদের সাথে এমন একটা সবজির রেসিপি শেয়ার করব বন্ধুরা। তো না বানালে কিন্তু বিশ্বাস করতে পারবে না যে এই নর্মাল একটা সবজি এতটাই টেস্টি হয়, এতটাই সুস্বাদু হয়। আর রান্নাটা কিন্তু অত্যন্ত সহজ। মানে ঘরে থাকা সামান্য কয়েকটা উপকরণ দিয়েই কিন্তু আজকের এই সবজির রেসিপিটা বানিয়েছি। না বানালে কিন্তু আমি বারবার বলছি কিন্তু খুব মিস করবে। তো রুটি হোক কিংবা ভাত যে কোনো কিছুর সাথে কিন্তু অবশ্যই এই রেসিপিটা একবার ট্রাই করবে বন্ধুরা। তো চলো এই রেসিপি বানানোর জন্য আমি দেখো পালং শাক নিয়ে নিয়েছি পরিষ্কার করে ধুয়ে। আর এখানে বিভিন্ন সবজি নিয়ে নিয়েছি কেটে ছোট ছোট টুকরো করে। আমি কতটা কি পরিমাণ নিয়েছি আমি রেসিপির মাঝখানে কিন্তু বলে দেব। আর পালং শাকটা কিন্তু আমি গোটা অবস্থায় ভালো করে ধুয়ে তারপরে কেটে নিয়েছি। তো সব সবজিও কেটে ধুয়ে পরিষ্কার করে গুছিয়ে রেখেছি। এবার আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল। তো পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিয়েছি আর আমি এখানে সরিষার তেল ব্যবহার করছি। তো এইবার আমি তেলটা ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। তেলটা যখন গরম হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। এখানে যে নতুন আলু এখন তো বাজারে কিনতে পাওয়া যায়, তো নতুন হোক বা পুরানো যে কোনো আলু নিতে হবে। আমি এখানে দুটো ছোট ছোট সাইজের আলু ছোট ছোট টুকরো করে কেটে ধুয়ে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। আলুটা যখন 20% মতো ভাজা হয়ে গেছে, তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম শিম। আমি এখানে 6টা থেকে 7টা শিম ব্যবহার করেছি। আর শিমগুলো ছোট ছোট এরকম টুকরো করে কেটে নিয়েছি। একটা করে শিম ওই 4 টুকরো থেকে 3 টুকরো এরম হয়েছে। তো শিমগুলো যখন আলুটা 20% ভাজা হয়ে যাবে, তখন কেটে রাখা শিমগুলো দিয়ে দেবো। তো শিমটা দিয়ে আবারও বেশ কয়েক মিনিট মানে 1 মিনিট মতো নাড়াচাড়া করে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আধখানা, এখানে আছে ওলকপি। আধখানা ওলকপি লম্বা লম্বা করে কেটে নিয়েছি, সেটাও দিয়ে দিলাম। সেটাকেও শিম আলুর সাথে একটু নাড়াচাড়া করে নিয়েছি। এবার আমি দিয়ে দেবো ঢাকা। তো ঢাকা বন্ধ করে আরও 1 থেকে 1.5 মিনিট কিন্তু এটাকে হতে দেবো। 1-1.5 মিনিট পরে দেখো বেশ কয়েকবার নাড়াচাড়া করে নিয়েছে বন্ধুরা। এবার কিন্তু তোমরা বুঝতে পারছো, দেখো সবজিটা কিন্তু প্রায় কিন্তু 50% মতো সেদ্ধ হয়ে গেছে। তো এরকম যখন সেদ্ধ হয়ে যাবে, এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কেটে ধুয়ে রাখা বেগুন। আমি এখানে আধখানা বেগুন ব্যবহার করেছি একটা বেগুনের। তো বেগুনটাকে আমি সবার শেষে দিয়ে দিলাম, কারণ বেগুন কিন্তু খুব নরম সবজি, অবশ্যই বেগুনটা সবার শেষে দিয়ে দেবে। তো বেগুনটা দিয়ে 1-2 মিনিট মতো নাড়াচাড়া করে নিয়েছি। আর এবার আমি এই সবজিটাকে এবার কিন্তু আমি নামিয়ে নেব। আর একটা কথা বলি, এবার আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। মানে এই সবজিটা বানানোর জন্য যতটা লবণ প্রয়োজন সেটা আমি মোটামুটি একটু কম রেখে দিয়ে দিলাম। তো লবণটা দিয়ে আবারও ঢাকা দিয়ে হতে দিয়েছি প্রায় 1 মিনিট মতো। আর এদিকে দেখো বেগুনটাও সেদ্ধ হয়ে গেছে, সমস্ত সবজিও নরম হয়ে গেছে আর লবণের সাথে একদম পারফেক্টভাবে মিশে গেছে। তো এবার কিন্তু এই সবজিগুলোকে আমি নামিয়ে নেব। তো সবজিগুলো নামিয়ে নিয়েছি আর অন্য একটা কড়াতে একটু সাদা তেলের মধ্যে আমি একটু বড়ি ভেজে নিচ্ছি। এখানে মসুর ডালের বড়ি রয়েছে। তো এখানে আমি পরিমাণ মতো নিয়ে নিয়েছি। তো বড়িগুলো এবার আমি একটু মচমচে লাল করে ভেজে নিচ্ছি। চাইলে তোমরা এই বড়িটা সাদা তেলের জায়গায় সরিষার তেলেও ভাজতে পারো। আমি একটা অন্য কড়াতে তেল ছিল, সেই জন্য সাদা তেলেই ভেজে নিচ্ছি বড়িটা। আর বড়িটা কিন্তু অবশ্যই একদম লালচে করে ভেজে তুলতে হবে। তো দেখো বড়িটা সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার আমি বড়িটাকে ছাঁকা তেলের থেকে তুলে নিচ্ছি। মানে ছাঁকা তেলে ভেজেছিলাম, এবার আমি তেল থেকে তুলে নিচ্ছি। তো বড়িটা ঠান্ডা হয়ে গেলে একটু ভেঙে নেব। আর এবার দেখো যে কড়াইয়ে আমি সবজি ভেজেছিলাম সেই কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সরিষার তেল, একটা তেজপাতা, 2টো শুকনো লঙ্কা আর হাফ চামচের মতো 5 ফোড়ন। সব কিছু দিয়ে ফোড়নটাকে ভালো করে ভেজে নিয়েছি। মানে ফোড়নটাকে খুব ভালো করে ভাজতে হবে। ফোড়নটা খুব ভালো যখন গন্ধ বেরোবে ভাজার পরে, তখন এর মধ্যে দিয়ে দিলাম 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ। পেঁয়াজটাকে দিয়ে পেঁয়াজটা মোটামুটি যখন একটু এরকম নরম হয়ে আসবে, এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা টমেটো। একটা টমেটো মিডিয়াম সাইজের টমেটো আছে, আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি, টমেটোটা দিয়ে দিলাম। তো এইবার আমি এই টমেটোর ওপর দিয়ে দেবো বাদবাকি লবণটা। মানে আমি সবজিতে লবণ ইউজ করেছি, তোমরা নিশ্চিত জানো। আর এইবার আর যতটুকু লবণ প্রয়োজন সেটা আমি টমেটোর উপর দিয়ে দিচ্ছি। আমি বরাবর যাই করি টমেটোর উপর লবণ দিই, তখন দিয়ে দিলাম লবণটা। এইবার আমি টমেটোটাকে মানে এই অবস্থায় রেখে দিয়ে এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচের মতো আদা বাটা। আদা বাটার ওপরে দিয়ে দিচ্ছি সামান্য একটু পরিমাণ হলুদ গুঁড়ো আর একদম একটুখানি পরিমাণ লঙ্কার গুঁড়ো। আর দিয়ে দিলাম অল্প একটুখানি পরিমাণ জিরার গুঁড়ো। আর পরিমাপগুলো কিন্তু আমি দেখো স্ক্রিনে দিয়ে দিয়েছি, ওখান থেকে তোমরা একটু পরিমাপগুলো দেখে নেবে কতটা কী পরিমাণ দিয়েছি। আর এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ মটরশুঁটি।
মটরশুঁটিটা দিয়ে এবার সমস্ত মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম পালং শাক। এখানে 2 আঁটি পালং শাক রয়েছে, সেই পালং শাকটা দিয়ে দিলাম। তো এবার আমি পালং শাকটাকে এই মশলার সাথে একটু নাড়িয়ে চড়িয়ে নেব। আর এই পালং শাকটাকে এবার ঢাকা দিয়ে একটু নরম হতে দেব। তো 1 থেকে 1.5 মিনিট নরম করে নিয়েছি ঢাকা দিয়ে। এবার আমি এটাকে আবারও একটু নাড়াচাড়া করে নেব। তো বেশ কয়েক মিনিট ধরে কিন্তু পালং শাকটাকে নাড়াচাড়া করে নিতে হবে বন্ধুরা। আর দেখো পালং শাকে যে জল উঠেছে, এই জলেই কিন্তু রান্না হবে। এক্সট্রা করে কিন্তু এই রান্নাতে কোনো রকম জল ইউজ করা যাবে না। বেশ কয়েকবার নাড়াচাড়া করে নেওয়ার পর এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা সবজিগুলো। আমি যে সবজিগুলো ভেজে তুলে রেখেছিলাম সেই সবজিগুলো দিয়ে দিলাম। দিয়ে এবার পালং শাকের সাথে নাড়াচাড়া করে নিচ্ছি। তো এইভাবে নাড়াচাড়া করতে করতে কিন্তু এই সবজিটাই রান্না হয়ে যাবে। তো আমি চলো বেশ কয়েকবার ধরে নাড়াচাড়া করে নিয়েছি কিছুক্ষণ ধরে। আর এবার আমি এর মধ্যে দিয়ে দেবো একটু পরিমাণ মতো চিনি। নিরামিষ রান্নায় কিন্তু একটু চিনি দিলে কিন্তু খুব ভালো লাগে মিষ্টি মিষ্টি হলে। যেহেতু এখানে চিংড়ি মাছ বা কোনো কিছু পড়ছে না, সেই জন্য আমি একটু চিনি দিলাম। আর এবার দিয়ে দিলাম 4টে কাঁচা লঙ্কা, কারণ আমি গুঁড়ো লঙ্কা কিন্তু একদম কম দিয়েছি। আমি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এর মধ্যে 4টে চিড়ে। আর এবার আমি ভালো করে সবজিটাকে কষিয়ে নিয়েছি। তো বেশ 2-3 মিনিট ধরে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম ভেজে গুঁড়িয়ে রাখা বড়িগুলো। বড়িগুলো দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নিয়েছি। আর এইভাবে আমি বেশ কিছুক্ষণ 2 থেকে 3 মিনিট মতো নাড়াচাড়া করে নিয়েছি মিডিয়াম ফ্লেমে। তো দেখো রান্নাটা কিন্তু প্রায় হয়ে এসেছে। আর এবার আমি এর মধ্যে দিয়ে দেবো একটু ধনিয়া গুঁড়ো। তো বাজারে যে ধনিয়া গুঁড়ো কিনতে পাওয়া যায় সেই ধনিয়া গুঁড়ো পরিমাণ মতো একটুখানি দিয়ে দিলাম। ধনিয়া গুঁড়োটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর সবশেষে আবারও আমি দিয়ে দেবো একটু জিরার গুঁড়ো। তো প্রথমে তোমরা নিশ্চিত খেয়াল করেছিলে যে জিরার গুঁড়ো আমি কম দিয়েছি। তো এবার আমি সবশেষে একটু জিরার গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে এবার জিরার গুঁড়োটাকেও আমি এই তরকারির সাথে ভালো করে মিশিয়ে নেব। তো রান্না কিন্তু আমার প্রায় হয়ে গেছে। তো জলও একদম শুকিয়ে গেছে দেখো, আর তরকারিটা কিন্তু একদম মাখা মাখা হয়ে গেছে। তো এই অবস্থায় কিন্তু এবার আমি এটাকে নামিয়ে নেব। তো ব্যাস তৈরি হয়ে গেল আজকের এই আমার সহজ এই সবজি রেসিপিটা। রেসিপি ভালো লাগলে বন্ধুরা শুধু আমার একটা রিকোয়েস্ট হলো, আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো চলো সবাইকে টাটা।